হ্যাঁ, আপনি জন্য যেহেতু হসপিটালে আছেন, যদি ভালো বোধ না করেন তাহলে আপনি রেস্ট নিতে পারেন। ঠিক আছে? জি, স্নিগ্ধা। হ্যাঁ, আসলে যেটা হয়েছে যে বাংলাদেশের আ যেই গল্পটা, এই গল্পটা নানা সময় নানা মোড় নিয়েছে। মানে স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে ৭৫ পরবর্তী সময় বলেন, ৯০ এর আ পরবর্তী সময় বলেন এরশাদ বিরোধী আন্দোলন এবং তারপরে সিগনিফিক্যান্টলি ২৪ এবং আমি এটা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে বাংলাদেশের ২৪ এর আন্দোলনে আ একটা খুবই ভীষণ রকমের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমাদের তরুণরা, তার মধ্যে খুব অন্যতম হচ্ছে ওসমান হাদি। হুম? এবং তার যেই পদ্ধতিতে তাকে হত্যা করা হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং খুবই হতাশাজনক। কারণ এটা নিয়ে আমি আসলে অনেক শঙ্কিত ছিলাম এবং বিভিন্ন সময় আমি বলেছিলামও যে বিপ্লব সবার আগে তার নিজের সন্তানটাকে খেয়ে ফেলে। মানে এটা খুব মানে প্রতিষ্ঠিত একটা ডায়ালগ যে বিপ্লবের ঘটনাটা ঘটে এবং সেটারই একটা মানে মানে দ্যাট ইজ ভেরি আনফরচুনেট যে এরকম একটা ঘটনা আমাদের আমরা আমরা ঘটনার মধ্যে দিয়ে আমরা গিয়েছি। এটা এইজন্য বলছি যে এই মুহূর্তটা শুধু না, আমাদের পুরো ব্যবস্থার একটা সংকট আপনি দেখবেন খেয়াল করে। এই যে এখন যে তারেক রহমানের নিরাপত্তা নিয়েও যে বক্তব্যটা, আপনি লক্ষ্য করে দেখেন এই পুরো সাউথ এশিয়াতে আপনি বেনজির ভুট্টো বলেন, ইন্দিরা গান্ধী বলেন, শ্রীলঙ্কার দিকে তাকান দেখবেন যে বা আমাদের এখানে জিয়াউর রহমান বলেন যে ক্রান্তিকালীন মোমেন্ট এখানে লিডারকে কি করা হয়? লিটারেলি শুট আউট করা হয়। এটা একটা অসুস্থ এবং খুব ভয়ঙ্কর একটা সাউথ এশিয়ান পেরিফেরিতে কিন্তু এই চর্চাটা আছে। এই চর্চা থেকে আমরা আসলে বের হতে পারি না কেন? এটা একটা প্রশ্ন। এবং আমি এটাও বলতে চাই যে এটা আজকে না, অনেকে বলে যে খুব নব্য এই ভূ-রাজনৈতিক চর্চা। বাংলাদেশের ভূ-রাজনৈতিক চর্চাটা কিন্তু শুধু বাংলাদেশের এই ইন্ডিয়া পাকিস্তানের মধ্যেই সীমায়িত না। এখানে আরো অনেক বড়, বড় রাঘব বোয়ালেরাও আছেন যে তাদের মনোযোগটাও এখানে আছে ল্যান্ডের কারণে। আরকান নিয়ে যন্ত্রণা মানে বেশি আছে, ওদিকে চীন আছে। যারা অস্ত্র ব্যবসায়ী তাদের অস্থিতিশীল করে তোলার ক্ষেত্রে অস্ত্রের ব্যবসাটা জমজমাট হয় সেই প্রবণতাটা আছে। তো এই সবকিছুর একটা জায়গা থেকেই আছে। আপনি যে বললেন যে আমি আসলে সত্যি কথা বলতে মনে করি কি যে এই যে পলিটিক্স এর মধ্যে যে হত্যা এবং এটা তো আরো ভয়াবহ তা তৈরি করে যে কাউকে হত্যাযোগ্য তৈরি করা এবং হত্যা হবার পর সেই হত্যাকে ব্যবহার করা। এই যে পলিটিক্যাল প্র্যাকটিসটা এটা তো খুবই আনফরচুনেট এবং আমি উইথ ডিউ মাই রেসপেক্ট মানে ইট ডাজন্ট ম্যাটার এটা যে কি ভয়াবহ আপনি খেয়াল করে দেখেন। আমি শুধু ওসমান হাদির কথা বলবো না, আপনি দেখবেন প্যারালালি দুটো বিভৎস মৃত্যু হয়েছে এবং আমার কাছে দুটোকেই ভীষণ পলিটিক্যালি বলে মনে হয়। মানে হাদির ঘটনাটা তো অবশ্যই, এবং আমি এখানে দীপু দাসের ঘটনাটাও বলতে চাই। মানে আপনি মানে কতখানি ভয়ঙ্কর ভাবে আপনি একটা মানুষকে মেরে তারপর আবার তাকে পুড়িয়ে ফেলতে পারেন। তো এই বাস্তবতাটা না আমাদের জন্য ৫ তারিখে আসার পরে এবং সেটি নিয়ে আপনি দেখবেন যে ২ লেভেলের রাজনীতি। একটা অভ্যন্তরীণ রাজনীতি, এই যে আপনি হাদির কথা বলছেন, আবার আরেকটা দীপু দাসের ঘটনা নিয়ে দেখবেন আপনি পার্শ্ববর্তী জায়গাতে আরেক ধরনের রাজনীতি। এই যে দুটো ঘটনাতে আমি কোথাও মানবিকতা পাই না। মানে কারোর ভেতরের যে একটা মানুষকে হারানোর যে বেদনা, এটা আমার জন্য দুঃখজনক। আমি খুব রেসপেক্ট নিয়ে কথাটা বলছি। আমি হাদির বাচ্চাটার দিকে যখন তাকাই, আমার কাছে ঠিক যেমন কষ্ট লাগে, ঠিক একইভাবে দীপু দাসের ছোট্ট মেয়েটার দিকে যখন তাকাই, এই দুটো বাচ্চা এই দেশটাকে কখনো নিজের ভাবতে পারবে কিনা, এটা একটা বিবেকের প্রশ্ন। এখন আপনি যে বিচারের কথা বলছেন, এই বিচারটাকে আপনি চাপ প্রয়োগ করেন আর যেটাই প্রয়োগ করেন, আসলে কি বাংলাদেশের বিচার ব্যবস্থা, এখানে তো অনেক গুরুত্বপূর্ণ মানুষজন আছেন, ব্রিগেডিয়ার সাহেব আছেন, হাবিব ভাই আছেন, পাটোয়ারি সাহেব আছেন, আসলে কি বাংলাদেশে কোনো বিচার ব্যবস্থা নিরপেক্ষভাবে হয় কি? আমরা কি কখনো কোনো প্রতিষ্ঠানকে ওই ধরনের নিরপেক্ষতা দিতে পেরেছি? মানে উত্তরটা কিন্তু আমি জানি যে উত্তরটা খুব জটিল না, উত্তরটা সোজা। প্রবলেমটা ঠিক এখানেই হয়েছে। পুরো রাষ্ট্রের সংকট যেটা হয়েছে যে এখানে বাংলাদেশের মূল সংকটের জায়গা হচ্ছে বাংলাদেশের প্রতিশোধ পরায়ণ রাজনীতি এবং একটি দল এবং আরেকটি দলের ক্ষমতার ক্ষেত্রে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ব্যবহার করার রাজনীতি।
একটা ছোট কাজ যদি বাংলাদেশের মানুষ, সবচেয়ে বেশি দুঃখ আমার এই সরকারটির প্রতি, যে সরকারটি এখন বর্তমানে আছে। দেখেন রাজনৈতিক সরকারের যে ক্যারেক্টার আমরা দেখে আসছি, রাজনৈতিক সরকারের কাছ থেকে আমি আসলে ব্যক্তিগতভাবে ওরকম কিছু প্রত্যাশাই করতে পারি না। কারণ সে রাজনীতি করে, কারণ সে ক্ষমতায় যেতে চায়, সে সকলকে খুশি রাখতে চায়। সকলকে খুশি রাখা তো সম্ভব নয়। যে আমি আপনার এখানে কথা বলছি, দেধারসে কতগুলো মানে উন্মাদ এসে গালিগালাজ করবে। এখন সেটিকে আমি আপনি দেখবো না, কিন্তু এই যে চরিত্র, রাষ্ট্রের যে চরিত্র, আবেগের কে না দেখে যৌক্তিক কথাকে যৌক্তিক বলার সৎ সাহস না থাকে, সৎ লোককে সৎ না বলার সাহস থাকা, এটা তো পুরোপুরি জায়গাতে ইম্প্যাক্ট ফেলে। এবং এই যে বিচার বিভাগগুলা এরকম ভাবে পলিটিসাইজ হয়ে যায়, এইটা কিন্তু এই ইউনিট সরকারের সময় করার কথা ছিল। এই প্রতিষ্ঠানগুলাকে যদি এমন করা হতো যে ভাই যেই ক্ষমতায় আসুক, এটা কেন করতে হবে আমাকে, আমাকে বুঝিয়ে বলেন। যে আমার বিচার বিভাগের জজ থেকে শুরু করে সবকিছু ক্ষমতা আসার সাথে সাথে পরিবর্তন করতে হবে? কেন আমার একটা সার্ভিস নিতে গেলে সেখান থেকে সকল কিছু আমাকে পরিবর্তন হতে হবে? কেন আমরা ওই জায়গাটাতে পৌঁছাতে পারছি না যে এই জায়গাগুলাতে হাত দেয়া যাবে না, এটার একটা সিস্টেম থাকবে এবং এটা ক্রনোলজিক্যালি হবে, শাসন ব্যবস্থা ক্রনোলজিক্যালি হবে? এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার হিসেবে করতে পারতো, এবং এই সরকার সবচেয়ে বেশি করতে পারতো। কারণ বাংলাদেশের ইতিহাসে 5ই অগাস্টের পরে কোন সরকারকে মানুষ একদম জনমন থেকে যে ম্যান্ডেট দেওয়া, এটা এই সরকার ছাড়া আর কাউকে দেয়া হয়নি, যখন প্রথম দিকের কথা বলছি। কিন্তু এত এত ব্যর্থতার যে দায়, সে দায়টা তো এটা এটা এসে পড়তায়। এখন হাদির যে ঘটনাটার কথা আপনি বলেছেন, সেই বিচারটা আসলে আমি মানে জানি যে কথাটা বলা আমার উচিত হবে না, কিন্তু আসলে কি এই গভর্নমেন্টের ওই সক্ষমতা আছে? এই প্রশ্নটা আমি রাখতে চাই। মানে আসলে কি এই গভর্নমেন্টের সেই সক্ষমতাটা আছে কিনা? যদি থাকতো তাহলে হাদিকে যারা মার্ডার করেছে তার অপরাধীরা, মানে যেটা শোনা যাচ্ছে, বর্ডারটা কিভাবে ক্রস করলো, এটা তো আমি ঠিক বুঝতে পারলাম। আর দিনে দুপুরে পরিষ্কার দেখা যাচ্ছে কে মেরেছে, কে ইয়ে করেছে। মানে এই বিষয়গুলো আর এতদিন এবং পর্যন্ত এবং এবং এই জন্য এই বিষয়গুলোকে আসলে এইভাবে দেখাটা আমার মনে হয় যে এটা অনেক কঠিন একটা ব্যাপার, এবং আমি আসলে এই বিষয় নিয়ে আর মন্তব্যই করতে চাই না।